ইগনুতে জয়েন করেছি আমি নভেম্বর 2022। তো দেখতে দেখতে প্রায় 2.5 বছরের কাছাকাছি হতে চললো ইগনুতে। তো ইগনুতে জয়েন করার পর থেকে এখন অবধি আমি একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছি বারবার। সেটা হচ্ছে যে ইগনুতে পিএইচডি হয় কি হয় না। তা আজকে আমি একটা ভাবলাম যে সবসময় কলকাতা থেকেও প্রচুর ফোন আসে, অন্যান্য রাজ্য থেকেও প্রচুর ফোন আসে। তা আমি ভাবলাম যে কলকাতার লোকদের জন্যেই বা কলকাতার যারা ছাত্রছাত্রী বা এমনকি যে শিক্ষক মহল সবার জন্য একটা বাংলায় একটা ভিডিও করি। সেটা হচ্ছে ইগনুর যে পিএইচডি ক্যারিকুলাম সেইটা নিয়ে। এবং পরে আমি হয়তো আমাদের যে জ্ঞান দর্শন যেটা চ্যানেল আছে, মানে ডিডি জ্ঞান দর্শন চ্যানেল, তাতে হয়তো আমি ইংলিশেও এটা একটা অনুষ্ঠান করব বা একটা আলোচনা করব, যেটা ইংলিশে হবে অবভিয়াসলি। তো বাংলায় আমি এই সম্পর্কে কিছু ক্ল্যারিফিকেশনস আমি দিতে চাইছি, কারণ আমার কাছে এরকম প্রচুর লোকজন জানতে চায় এবং তাদের একটা প্রধান প্রশ্ন হচ্ছে যে ইগনুতে পিএইচডি প্রোগ্রামটা হয় কি না। ইগনু অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, যেটাকে বাংলায় আমরা বলি যে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়। তো মুক্ত বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট হচ্ছে যে ডিস্টেন্স এডুকেশন, সেটা কম বিস্তর সবাই জানে বা জানেন যে মানে সেটা হচ্ছে ডিস্টেন্স লার্নিং, অর্থাৎ যারা মূল স্রোতে আসতে পারেনি কোনো কারণে, সেটা আর্থিক কারণে হোক বা কোনো কারণে তারা হয়তো একই পেসে তারা পড়াশোনা করে উঠতে পারেনি, তো তাদের ক্ষেত্রে এটা একটা সুযোগ যে যেখানে তারা একটা সমান্তরাল ব্যবস্থা, একটা যেখানে তারা তাদের যা ব্যাচেলার্স ডিগ্রি হোক বা মাস্টার্স ডিগ্রি হোক সেটা তারা করতে পারবে। এবং ইগনুর যে স্ট্রাকচার, যে মানে আমি যেটা বলছি যে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট কীভাবে করা যায়, সেইটা নিয়ে আমি হয়তো পরবর্তীকালে আরেকটা ভিডিও করব, কারণ অনেকেরই এই সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। হ্যাঁ, যে ইগনুর স্ট্রাকচারটা কেমন, কিভাবে সব কিছু পরিচালিত হয় বা কিভাবে পড়াশোনা চলে। কারণ ইগনু তো কোনো একটি রাজ্যে সীমাবদ্ধ নয়, ইগনু হচ্ছে সারা ভারতবর্ষে, এটা একটা বিশাল নেটওয়ার্ক এবং ভারতবর্ষের বাইরেও ইগনুর মানে ইগনুর পড়াশোনার ব্যবস্থা আছে ইগনুতে। এবং এটা বলা হয় যে ইট ইজ দ্য লার্জেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ স্টুডেন্টস এনরোলমেন্ট। তো সেইটা নিয়ে আমি ইগনুর যে বিএসসি এবং এমএসসি বা আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট, সেটা নিয়ে আমি হয়তো পরবর্তীকালে আর আলাদা একটা ভিডিও করব। কিন্তু আজকে আমার মেন যেটা ক্ল্যারিফিকেশন আমি যেটা করতে চাইছি যে ইগনুর পিএইচডি। প্রথম প্রশ্ন হচ্ছে যেটা আমি প্রশ্নের আকারেই উত্তরগুলো দিচ্ছি, যেরমভাবে প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয় বা আগামী দিনেও হয়তো হবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে ইগনুতে পিএইচডি হয় কি হয় না, এটা হচ্ছে প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। এবং রিসার্চ হয় কি হয় না, এবং পিএইচডি করা যায় কি যায় না, এবং এখানকার ফ্যাকাল্টি মেম্বার যারা আছেন তারা পিএইচডি করান কি করান না, এবং যদিও বা পিএইচডি হয় সেই পিএইচডিটা কি, সেই পিএইচডির মর্যাদাটা কি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যাট পার, এইটা হচ্ছে প্রথম প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে ইগনুর পিএইচডি হচ্ছে ইউজিসি রেকগনাইজড, এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অন্যান্য বিশ্ববিদ্যালয়, সে যে কোনো বিশ্ববিদ্যালয়ে নেওয়া যাক না কেন ভারতবর্ষের, বেনারস হিন্দু ইউনিভার্সিটি হোক, দিল্লি বিশ্ববিদ্যালয় হোক, বা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় হোক, বা অন্যান্য যে কোনো যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা যেগুলো রাজ্যের বিশ্ববিদ্যালয়, সেইগুলোতে যেরকমভাবে পিএইচডি করানো হয় ঠিক একই পদ্ধতি হচ্ছে আমাদের ইগনুর ক্ষেত্রে। অর্থাৎ এখন যেটা নতুন ইউজিসি রেগুলেশন যে সবাইকে নেট কোয়ালিফাই করতে হবে, সেটা কিন্তু খুব স্ট্রিক্টলি ইগনুতেও মানে সেখানে লাস্ট যে আমাদের নেওয়া হয়েছে ছাত্রছাত্রী পিএইচডির জন্য নেওয়া হয়েছে, তাতে এটাকে খুবই গুরুত্বের সঙ্গে এটাকে মানে এটাকে মেনে চলা হয়েছে যে 3টে যে ক্যাটাগরি এখন করা হয়েছে নেটের, অর্থাৎ ক্যাটাগরি নাম্বার 1 যারা জেআরএফ, ক্যাটাগরি নাম্বার 2 যারা হচ্ছে লেকচারারশিপ কিন্তু জেআরএফ নয়, এবং ক্যাটাগরি 3 যারা শুধু পিএইচডি করতে পারবে
কিন্তু তারা লেকচারারশিপের জন্য এলিজিবল নয় বা জেআরএফের জন্য এলিজিবল নয়। এই তিনটে ক্যাটাগরি, ক্যাটাগরি 1, 2, 3। তাহলে এই তিনটে ক্যাটাগরি এরা হচ্ছে থ্রু নেট এরা আসছে, এবং যখন ইগনুতে বিজ্ঞপ্তি বেরোচ্ছে, হ্যাঁ, বিজ্ঞপ্তি বেরোয়, যেমন গত 2 বছরে বিজ্ঞপ্তি সাধারণত পুজোর পরে অর্থাৎ অক্টোবর বা নভেম্বর মাস নাগাদ বেরিয়েছে, সেটা অবশ্য ভ্যারি করে, এবং এবছরেও বিজ্ঞপ্তি বেরোবে। তো সেইটা যখন বেরোবে তখন তার এগেনস্টে যারা শুধু নেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস তারা ফর্ম জমা দেবে, এবং অনলাইন সিস্টেম, অনলাইনে ফর্ম জমা দেবে যখন বিজ্ঞপ্তি বেরোবে, এবং সেই নেটের তাদের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন অনুসারে সরাসরি তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। এবং আমাদের রিসার্চ ইউনিট আছে ইগনুতে, মানে ইগনু মানে আমাদের মেন যে হেডকোয়ার্টার, হেডকোয়ার্টার নিউ দিল্লির যে হেডকোয়ার্টার, যেখান থেকে পুরো সব কিছু কন্ট্রোলড হয় বা সব কিছু পরিচালনা হয়, সেইখানে যে রিসার্চ ইউনিট তারাই বিজ্ঞপ্তি বের করে, এবং সেই বিজ্ঞপ্তি বের করার পর সারা ভারতবর্ষ থেকে আমরা অ্যাপ্লিকেশন নিই, বিভিন্ন রাজ্য থেকে, শুধু দিল্লি বলে নয়, অবশ্যই দিল্লি তো আছেই, দিল্লি এবং দিল্লি এনসিআর রিজিয়ন, যেটা এনসিআর বলতে যে নয়ডা, গুড়গাঁও, যে সমস্ত আশেপাশে, ফরিদাবাদ, হরিয়ানার কিছু, উত্তরপ্রদেশের কিছু, এরা যেমন অ্যাপ্লাই করে, সর্বভারতীয় মানে সমস্ত রাজ্য থেকে ইগনুতে কিন্তু ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করে। এবং এখনকার নিয়ম অনুযায়ী তারা সবাই নেট প্রার্থী হতে হবে, নেট কোয়ালিফাইড হতে হবে, এবং তারা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর তারপরে তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে যারা ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 তাদের ক্ষেত্রে হচ্ছে 70% ফ্রম দ্য 70% অফ দ্য তাদের হচ্ছে যে 70-30, অর্থাৎ ইন্টারভিউতে তারা কীরকম পারফরমেন্স করছে সেইটা 30%, এবং 70% হচ্ছে তারা নেট স্কোর যেটা। কিন্তু ক্যাটাগরি 1 অর্থাৎ যারা জেআরএফ, তাদের ক্ষেত্রে মানে পুরোটাই 100% অফ দ্য মার্কস উইল বি ফ্রম দ্য ইন্টারভিউ, বিকজ দে ডোন্ট হ্যাভ দ্য নেট স্কোর, অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য 100% অফ দ্য মার্কস ফর দ্য ইন্টারভিউ দ্যাট উইল বি গিভেন অন ইন্টারভিউ। আর বাকি দুজনের ক্ষেত্রে হচ্ছে 70% ফ্রম দ্য নেট স্কোর অ্যান্ড 30% হচ্ছে ফ্রম দ্য ইন্টারভিউ। তাই এইটা হয়ে গেল হচ্ছে যে ইন্টারভিউতে কারা ইন্টারভিউতে সিলেক্টেড হবে তাদের ক্ষেত্রে এইটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, তাহলে প্রথম কথা হচ্ছে যে থ্রু নেট, এবং আমি আরেকটা কি বললাম যে বিজ্ঞপ্তি বেরোবে, বিজ্ঞপ্তির এগেনস্টে তারা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল 1 নম্বর। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আরেকটা যেটা কোয়েশ্চেন, যে এই নেটটা কি সমতুল্য, এই পিএইচডিটা কি সমতুল্য কিনা? অবশ্যই সমতুল্য। এবং পিএইচডির ক্ষেত্রে কোনো রকম ইউজিসির যা রুলস অ্যান্ড রেগুলেশন, তাতে কোনো রকম ডিস্টেন্স বলে পিএইচডি ডিস্টেন্সে হয় না। যেটা বিএসসি বা এমএসসি যেটা ডিস্টেন্স এডুকেশন ইগনুর ক্ষেত্রে, যেহেতু এটা ওপেন ইউনিভার্সিটি, সেটা যেমন সম্ভব, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য ইউজিসি রেগুলেশন ডিস্টেন্স মোড ইজ নট অ্যালাউড ইন কেস অফ পিএইচডি। তো সুতরাং পিএইচডি কী করতে হবে? পিএইচডির ক্ষেত্রে যেরকম বাকি ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে যা নিয়ম, অর্থাৎ সেখানে হচ্ছে 6 মান্থস কোর্স ওয়ার্ক, সেটা ইন্টেন্সলি করতে হবে, এবং সেই 6 মান্থস কোর্স ওয়ার্কটাও মানে নর্মাল মোড, নট ইন দ্য ডিস্টেন্স মোড বাট ইন দ্য ফেস টু ফেস মোড, দ্য কোর্স ওয়ার্ক অ্যাজ লাইক এনি আদার ইউনিভার্সিটি তারা করবে। এবং করার পর সেখানে যা যা পেপার্স থাকবে সেই পেপার্সগুলো ক্লাস হবে, এবং ক্লাস তারা অ্যাটেন্ড করবে, এবং সেখানে পার্সেন্টেজ, অ্যাটেন্ডেন্সের উপর পার্সেন্টেজ, যে একটা মিনিমাম পার্সেন্টেজ উইল বি রিকোয়ার্ড ফর দ্য অ্যাটেন্ডেন্স, যেটা তারা অ্যাচিভ করবে, এবং তারপরে তাদের পরীক্ষায় বসতে হবে। অর্থাৎ টার্ম এন্ড এক্সামিনেশন ফর দ্য কোর্স ওয়ার্ক এক্সামিনেশন, সেটা সাধারণত যদি জুলাই থেকে ক্লাস আরম্ভ হয়, যেমন এই বছরেও আমাদের জুলাই থেকে কোর্স ওয়ার্কের ক্লাস শুরু হবে, এবং ডিসেম্বরে গিয়ে সেইটার যে পরীক্ষা, যেটা কোর্স ওয়ার্ক এক্সামিনেশন, সেইটা হবে। এবং কোর্স ওয়ার্ক এক্সামিনেশন হয়ে যাওয়ার পর এবং সেখানে আরেকটাও পেপার থাকে যে রিসার্চ এথিক্স, যেটা এখন 2 ক্রেডিট কোর্স ম্যান্ডেটরি, যেটা ইউজিসি করে দিয়েছে, যে রিসার্চ এথিক্স এটা একটা করতে হবে, সেটাও ইগনোতে করানো হয়। সেটা ইনফ্যাক্ট ইটস আ কমন কোর্স ফর অল দ্য স্কুলস অর ফর অল দ্য ডিসিপ্লিনস। তো সেইটা করার পর কোর্স ওয়ার্কের এক্সামিনেশন হবে। এক্সামিনেশন হওয়ার পর যারা যারা কোয়ালিফাই করে গেল, দেন দে আর রেডি ফর দ্য রেজিস্ট্রেশন।
তো এর মধ্যে কি হলো, এর মধ্যে যখন স্টুডেন্ট যখন ইন্টারভিউ কোয়ালিফাই করে গেল তখন লিস্ট বেরোলো, লিস্ট হয়ে বেরোনোর পর তারা এনরোলড হবে, উই কল ইট এনরোলমেন্ট। তো স্টুডেন্টসরা এনরোলড হয়ে যাওয়ার পর যারা যারা এনরোলমেন্ট নিয়ে নিল তারা এবার কি করবে, দে উইল স্টার্ট দেয়ার কোর্স ওয়ার্ক। এবং কোর্স ওয়ার্কেও আমাদের ইগনুতে যেটা যে 55% মার্কস, দে উইল হ্যাভ টু কোয়ালিফাই দ্য 55% মার্কস ইন দ্য কোর্স ওয়ার্ক এক্সামিনেশন। তার মধ্যে অ্যাসাইনমেন্টস থাকবে, টার্ম এন্ড এক্সামিনেশনস থাকবে। তো দে উইল স্কোর 55% অফ দ্য মার্কস, পাস মার্কস যেটা, টু বি কোয়ালিফাইড ফর দ্য কোর্স ওয়ার্ক এক্সামিনেশন, অ্যান্ড দেন দে উইল গো ফর দ্য পিএইচডি রেজিস্ট্রেশন। এখন এর পরের প্রশ্ন হচ্ছে যে লাইফ সায়েন্স, যে ডিসিপ্লিনে আমি বিলং করি, সেই লাইফ সায়েন্স মানে আমরা সবাই জানি যে সেখানে বটানি, জুলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি, জেনেটিক্স, বায়োইনফরম্যাটিক্স, হ্যাঁ, তো এরকম বায়োফিজিক্স, তো এরকম বিভিন্ন স্ট্রিম থেকে অবভিয়াসলি লাইফ সায়েন্সে অ্যাপ্লাই করতে পারে। যেরকম অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তেমনি এখানেও একই সিস্টেম যে তারা অ্যাপ্লাই করতে পারে, এবং এনি ব্রাঞ্চ অফ লাইফ সায়েন্স they can apply for the PhD program provided that they have qualified the NET examination. তো এইটা হয়ে গেল। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের লাইফ সায়েন্স যে ডিসিপ্লিন, এটা তো বেশ পুরনো ডিসিপ্লিন লাইফ সায়েন্স, যে ইগনুতে যে লাইফ সায়েন্স ডিসিপ্লিন। তাই এবার যদি পাস্ট রেকর্ডস আমি যদি বলি যে আচ্ছা লাইফ সায়েন্স থেকে কীরকম পিএইচডি অলরেডি বেরিয়েছে, মোটামুটি আমাদের যিনি ফ্যাকাল্টি একজন আছেন, আমাদের সিনিয়র ফ্যাকাল্টি, যিনি বেশ অনেক বছর এখানে সার্ভিস করছেন, অলমোস্ট 34 ইয়ার সার্ভিস করছেন, ওনার আন্ডারে 18টা পিএইচডি বেরিয়েছে, 18 পিএইচডিস আন্ডার হার সুপারভিশন। এবং অন্যান্য অনেক ফ্যাকাল্টির আগে ছিলেন যারা রিটায়ার করে গেছেন, এবং প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি আমি যদি ধরি, প্রত্যেকেই কম বেশি মানে অন অ্যান অ্যাভারেজ আমি বলছি অ্যাটলিস্ট 8 to 10 পিএইচডি আন্ডার ইচ ফ্যাকাল্টি অর প্রফেসর, যারা পাস্টে যারা ছিলেন রিটায়ার করে গেছেন তাদের কাছে তাদের কাছে পিএইচডি, তারা নাম্বার অফ পিএইচডি তারা করিয়েছেন। তো সুতরাং এর থেকেই বোঝা যাচ্ছে যে এটা নতুন কিছু নয়। ইগনুতে পিএইচডি ইজ কোয়াইট অ্যান ওল্ড প্রোগ্রাম, এবং যারা যারা ফ্যাকাল্টি ছিলেন they were enthusiastic about the PhD program, and they have actually mentored a large number of PhD students. তো সুতরাং এই যে প্রশ্নটা, যেটা আমি আসার পরও অনেকে আমাকে এই প্রশ্নটা করেছে বা অনেকের মনে সংশয়, এখানে সংশয়ের কোনো ব্যাপার নেই। এবং তারপরের যে প্রশ্ন হচ্ছে আচ্ছা এই ছাত্রছাত্রীরা এরপর কী করছে, পিএইচডি করার পর এরা কী করছে, যেরকম আর 5টা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হয় এরাও তাই করছে। দে হ্যাভ দ্য স্কোপ টু গো অ্যাব্রড ফর দেয়ার পোস্টডক, they have the option to teach in colleges or teach in universities, because the PhD degree, after they get the PhD degree, this PhD degree is as equivalent as any other university, UGC recognized university. আজকে জেএনইউ বা ক্যালকাটা ইউনিভার্সিটি বা জেএনইউ হোক বা বিএইচইউ হোক, বেনারস হিন্দু ইউনিভার্সিটি হোক, কি তেজপুর ইউনিভার্সিটি হোক, হ্যাঁ, কি ত্রিপুরা ইউনিভার্সিটি হোক, যে কোনো ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, সেখান থেকে পিএইচডি করলে যে স্কোপ, ইগনু থেকে পিএইচডি করার স্কোপ একদমই এক। কারণ এটা মোটেই ওপেন বা ডিস্টেন্স মোডে হয়নি, এটা হয়েছে যে রেগুলার যে মোড, ফলোয়িং অল দ্য রেগুলার প্র্যাকটিসেস অফ এ পিএইচডি, সেটাই। তো সেখানে ভয় বা সংশয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, তো সুতরাং নির্ভয় যারা যারা ইচ্ছুক তারা পিএইচডিতে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু তাদের দেখে নিতে হবে যে তারা 55% মার্কস তাদের আছে কিনা এমএসসিতে, এবং তারা নেট কোয়ালিফাই করেছে কিনা। কারণ নেট না হলে কিন্তু তারা কোনোভাবেই নতুন নিয়ম অনুসারে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আর আমরা অন্যান্য স্টেট ইউনিভার্সিটি আমি শুনছি যে অনেকে এখনও গেট বা রেট পরীক্ষা নিয়ে তারা স্টুডেন্ট নিচ্ছে, কিন্তু যেহেতু আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটি, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সুতরাং আমরা কেন্দ্রীয় সরকারের অধীনে আমরা বিশ্ববিদ্যালয়, আমাদের কিন্তু সেই রুলস অ্যান্ড রেগুলেশন আমাদের স্ট্রিক্টলি ফলো করে চলতে হয়। আমরা নিজেরা এখানে কোনো রকম কিছু স্বাধীন ডিসিশন নিই না বা নিতে চাইও না হয়তো। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এই জায়গাটা খুব পরিষ্কার করে ছাত্রছাত্রীদের সেই জায়গাটাকে ক্লিয়ার করতে হবে, নেটের জায়গাটা ক্লিয়ার করে তবে আসতে হবে।
আর যেরকম অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নিয়ম যে প্রত্যেক প্রফেসরের আন্ডারে 8জন ম্যাক্সিমাম, অ্যাসোসিয়েট প্রফেসর হলে 6জন ম্যাক্সিমাম তারা নিতে পারেন, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলে তারা ম্যাক্সিমাম 4জন স্টুডেন্ট নিতে পারেন। এটা এখানের ক্ষেত্রেও এটা সম্পূর্ণ সত্য, একই রুলস এখানে। আচ্ছা, এইবার হচ্ছে তাহলে কোর্স ওয়ার্ক হয়ে গেল। কোর্স ওয়ার্ক হয়ে যাওয়ার পর এইবার একটা পরের যে প্রশ্ন যেটা আমি সাধারণত ফেস করি যে আচ্ছা, সারা ভারতবর্ষ থেকে তো এখানে স্টুডেন্টরা এটা খোলা রয়েছে, সব মানে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে স্টুডেন্ট এখানে পিএইচডি করতে আসতে পারে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কোনো স্টুডেন্ট যদি এরকম হয় যে যে ধরা যাক অন্য রাজ্যের স্টুডেন্ট, কিন্তু সে কোনো কারণে ফেলোশিপ পাচ্ছে না, মানে সে হয়তো নেট ক্যাটাগরি 2 বা ক্যাটাগরি 3, অর্থাৎ সে তো ফেলোশিপ পাচ্ছে না নেটে, অর্থাৎ সেই কেউ হয়তো শুধু লেকচারারশিপ নেট পেয়ে এসছে, বা কেউ হয়তো শুধু ক্যাটাগরি 3 মানে যে শুধু পিএইচডি করতে পারবে, লেকচারারশিপও পায়নি, জেআরএফ পায়নি, তাহলে এরা তো অবভিয়াসলি ফেলোশিপ পাচ্ছে না। তাহলে ফেলোশিপ পাচ্ছে না, এবার তারা ধরা যাক কোনো কারণে তারা পিএইচডিতে আসতে চায়, এবার তারা অন্য রাজ্যের, ধরা যাক কলকাতার হোক বা যে কোনো রাজ্য, ত্রিপুরা হোক বা ওদিকে উড়িষ্যা হোক বা আমাদের মধ্যপ্রদেশ হোক, উত্তরপ্রদেশ হোক, ওদিকে রাজস্থান হোক, হিমাচল প্রদেশ হোক, এবং সত্যি বলতে কি এই সমস্ত স্টেট থেকে, রাজ্য থেকে কিন্তু বহু ছাত্রছাত্রী আমাদের অতীতে আমাদের লাইফ সায়েন্স থেকেই তারা কিন্তু পিএইচডি করে গেছে। তাহলে এইবার প্রশ্ন হচ্ছে, হয়তো এরকম হতে পারে যে তাদের হয়তো দিল্লিতে থেকে তাদের হয়তো উইদাউট ফেলোশিপ তাদের হয়তো সাস্টেন করা সম্ভব হচ্ছে না কোনো কারণে, হ্যাঁ, তো কোনো কারণে তাদের হয়তো সম্ভব হচ্ছে না দিল্লিতে থেকে, কারণ একটা খরচ সাপেক্ষ ব্যাপার আছে, এবং সবার সমান ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে সবাই আসেও না, তো অনেকের ফ্যামিলি অনেক রকম প্রবলেমস থাকতেই পারে। তো সেক্ষেত্রে তাহলে তারা কিভাবে জিনিসটা করবে? এখন ইগনুতে আমরা যেমন ইন্ডিভিজুয়ালি আমরা যেমন পিএইচডি যেমন করাই, কিন্তু আমরা আবার কিন্তু যেহেতু এটা দিল্লি, সেই জন্য আমাদের কিন্তু আশেপাশে প্রচুর ভালো ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউটস রয়েছে, হ্যাঁ, যেমন আমাদের জওহরলাল নেহরু ইউনিভার্সিটি আছে, যেমন আমাদের কাছে জামিয়া মিলিয়া ইসলামিয়া, জামিয়া হামদার্দ আছে, ঠিক আছে? তারপরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ও প্রচুর ভালো, যাদের ইনফ্রাস্ট্রাকচার, শিবনাডার ইউনিভার্সিটি আছে, অ্যামিটি আছে, হ্যাঁ, তো এরকম প্রচুর বেসরকারি বিশ্ববিদ্যালয় যাদের ইনফ্রাস্ট্রাকচার বেশ ভালো। তা এরকম প্লাস ইনস্টিটিউটস তো ছেড়েই দিলাম, যেমন আমার ক্ষেত্রে আমি যেহেতু আমার প্ল্যান্ট ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমি বটানি এবং প্ল্যান্ট সায়েন্সের, আমাদের এনআইপিজিআর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্লান্ট জিনোম রিসার্চ দিল্লিতে আছে, ঠিক আছে? তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোলজি আছে, তো এরকম প্রচুর ইনস্টিটিউটস দিল্লির চারপাশে ইনস্টিটিউটস আছে। তো সুতরাং আমাদের অতীতে এরকম ছাত্রছাত্রী প্রচুর হয়েছে যারা হয়তো আমরা ইন কোলাবোরেশন, যদি তারা দিল্লির হয় আমি বলছি, তাহলে ইন কোলাবোরেশন আমরা ধরা যাক বিভিন্ন যে সমস্ত ইউনিভার্সিটিস তাদের সঙ্গে আমরা কোলাবোরেশন, অর্থাৎ আমাদের সঙ্গে প্রচুর যারা কো সুপারভাইজার্স বিভিন্ন এই সমস্ত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে কো সুপারভাইজার নিয়ে আমরা হয়তো যেহেতু তাদের ফেসিলিটিসটা আমাদের ফেসিলিটির থেকে অনেক বেটার, অবভিয়াসলি ইগনুর যে ফেসিলিটিস, আমাদের নিজস্ব ল্যাবরেটরি আছে, কিন্তু সেখানে কিছু সীমাবদ্ধতা আছে, অর্থাৎ প্রচুর যন্ত্রপাতি আমাদের যেগুলো হাই এন্ড, যে সমস্ত হাই থ্রুপুট টেকনোলজি, সেগুলো অবভিয়াসলি তো আমাদের নেই। তো সেক্ষেত্রে যেহেতু এটা দিল্লি, সেই জন্য প্রচুর চারপাশে যেহেতু প্রচুর ইনস্টিটিউটস রয়েছে, সেই জন্য আমরা কি করি, আমরা কোলাবোরেশনসে কাজ করি এবং কো সুপারভাইজার্স আমাদের সঙ্গে থাকেন, এবং যে ছাত্র বা ছাত্রীটি আমাদের ইগনুতে যে রেজিস্ট্রেশন করছে, সিনপসিস জমা দিচ্ছে এবং রেজিস্ট্রেশন, তার সঙ্গে একজন কো সুপারভাইজার আমরা রাখতেই পারি, এবং তাদের ইনস্টিটিউটের যে ফেসিলিটিস তারা ব্যবহার করছে, আমাদের ইগনুতে তারা রেজিস্টার্ড হচ্ছে, এবং সুপারভাইজার কম্বিনেশনে তারা তাদের সিনপসিস লিখে জমা দিচ্ছে, এবং তার উপরে তারা কাজ করছে ইউজিং অল দ্য ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটিস, অ্যান্ড দে আর ডুইং দেয়ার পিএইচডি। তো এবং পিএইচডি যেরকম পিএইচডির অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে যেরকম যে তাদের 6 মাস অন্তর অন্তর একটা করে তাদের প্রেজেন্টেশনস দিতে হয়, হ্যাঁ, মানে যেটা হচ্ছে তাদের প্রোগ্রেস, কীরকম প্রোগ্রেস হচ্ছে, এবং তারপরে ফার্স্ট ম্যান্ডেটরি একটা সেমিনার হয়,
হ্যাঁ, তারপরে সেকেন্ড ম্যান্ডেটরি একটা সেমিনার হয়, তারপরে তাদের প্রি পিএইচডি একটা সেমিনার হয়, এবং প্রি পিএইচডির পর ফাইনালি তাদের হচ্ছে থিসিস সাবমিশন। প্রি পিএইচডি এবং থিসিস সাবমিশনের মধ্যে 3 মান্থস টাইম দেওয়া হয়, যে প্রি পিএইচডি সেমিনার হয়ে গেল এবং তার 3 মাসের মধ্যে তাকে থিসিস জমা দিতে হবে। এবং তারপরে যেটা নর্মাল বাকি ক্ষেত্রে যেরকম, যে রেফারির কাছে যাবে থিসিস, দুজন রেফারি এবং একজন সুপারভাইজার, অর্থাৎ 3জন রেফারি থাকবেন, একজন সুপারভাইজার নিজে আর বাকি দুজন এক্সটার্নাল রেফারি, তারা সেটা দেখবেন। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে রেফারি হতে পারে, যেরকম বাকি বিশ্ববিদ্যালয়ের নিয়ম। তারপরে থিসিস এক্সামিন্ড হয়ে এলো, তারপরে ভাইভা ভসি হলো, এবং তারপরে সে তার ডিগ্রি তার অ্যাওয়ার্ডেড হলো। অর্থাৎ এখানে কোনো রকম অ্যাম্বিগুইটির কিচ্ছু নেই, কোনো ভয় পাওয়ারও কিছু নেই, সংশয়ের কিচ্ছু নেই। যেরকম আর 5টা বিশ্ববিদ্যালয়ের রুল, এখানেও তাই রুল। এবং তারপরে দ্য পিএইচডি ডিগ্রি ইজ ইকুইভ্যালেন্ট ডিগ্রি, এবং তারপরে তারা তাদের ইচ্ছে মতো তারা পোস্টডকে যেতে পারে, তারা টিচিংয়ে যেতে পারে, বা যদি তারা ইন্ডাস্ট্রিতে যেতে চায় ইন্ডাস্ট্রিতে যেতে পারে। তো দেয়ার আর লটস অফ অপশন লাইক এনি আদার ইউনিভার্সিটিস। এবং ইগনু থেকে পিএইচডি করে কলেজে তারা পড়াচ্ছেন বা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, এরকম অতীতে আমাদের ছাত্রছাত্রী যারা বেরিয়েছে তারা মানে তারা দে হ্যাভ বিন অ্যাবজর্বড ইনটু সাচ এরিয়াস। তা এইটা গেল হচ্ছে ব্যাপার। এইবার প্রশ্ন হচ্ছে, যদি ছাত্র বা ছাত্রছাত্রী, যেটা আমি আরেকটা ইস্যু তুললাম, যে যদি কোনো ধরা যাক বেঙ্গল থেকে কোনো স্টুডেন্ট, ঠিক আছে, এবং ইগনুতে এরকমও আছে যে সব আমি যেটা বললাম, যে হয়তো চাকুরিরত যারা, হয়তো তারা কলেজে পড়াচ্ছেন, কোনো কারণে তারা হয়তো পিএইচডি করতে পারেননি, কোনো কারণে অনেক সময় কেরিয়ারে কোনো ল্যাগ হয়ে যায়, হয়তো আর্লি জব নিতে হয়েছে তাদের কোনো কারণে, বা এরকমও হয়েছে অনেক স্কুল টিচার যারা হয়তো কলেজে আসতে চান, এবং তাদের পিএইচডি থাকলে তাদের হয়তো একটা ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট হবে। তাই এরকমও প্রচুর আমাদের ক্ষেত্রে আমাদের এরকম আসেন। হ্যাঁ, তো নেট যদি তাদের কোয়ালিফাই করা থাকে, এবং তারা ধরা যাক অলরেডি কোনো স্টেটে চাকরি করছেন, ধরা যাক উড়িষ্যাতে তারা অলরেডি কোনো কলেজে পড়াচ্ছেন, কিন্তু কোনো কারণে হয়তো সেইখানে কোনো রকম সুযোগ ঠিকমতো তারা পাচ্ছেন না, ঠিকমতো হয়তো সুযোগ সেখানে মানে পাননি, সেক্ষেত্রে তাদের যে সিস্টেম হচ্ছে, তারা ইগনুতে ধরা যাক কোনো কারণে তারা ইগনুতে অ্যাপ্লাই করেছিলেন এবং ইগনুতে তারা পেয়ে গেছেন, ধরা যাক এরকম একটা সিস্টেম। তাহলে সেক্ষেত্রে এখন প্রশ্ন উঠতে পারে, ইনি কি কলেজের চাকরি ছেড়ে দিয়ে উড়িষ্যাতে ধরা যাক উনি চাকরি করছেন, কি ধরা যাক ত্রিপুরাতে চাকরি করছেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে তাহলে কি তিনি চাকরি ছেড়ে দিয়ে, পার্মানেন্ট যে চাকরি করছিলেন তিনি কি চাকরি ছেড়ে দিয়ে তিনি পিএইচডি তাহলে কীভাবে ব্যাপারটা করবেন? এক্ষেত্রেও কোনো সমস্যার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে 6 মাসের যে কোর্স ওয়ার্কটা, শুধু সেই কোর্স ওয়ার্কে তাদের যদি ফিজিক্যাল প্রেজেন্সটা, তারা ক্লাসটা কোনোভাবে একটু কষ্ট করে নেন, তাহলে তারপরে এরকমও আমাদের সিস্টেম আছে যে যেহেতু এই যে সুপারভাইজার যে সিস্টেম, অর্থাৎ উড়িষ্যাতে ধরা যাক কেউ আমাদের এখানে পিএইচডিতে অ্যাপ্লাই করেছেন এবং তিনি অলরেডি চাকরিরত ধরা যাক উড়িষ্যাতে, এবং দিল্লিতে হয়তো তিনি এসে স্টে করতে পারছেন না, তাহলে কোনো অসুবিধা নেই, তিনি চাইলে উড়িষ্যা থেকেও কোনো সুপারভাইজার রাখতে পারেন, বা তিনি অলরেডি যে কলেজে পড়াচ্ছেন তিনি সেই কলেজেই যদি কিছু ইনফ্রাস্ট্রাকচার তিনি যদি মানে সেখানে যদি ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটিস যদি থাকে এবং কাজটাকে যদি সেইভাবে ডিজাইন করা যায় যাতে উনি কাজটা করতে পারবেন, অর্থাৎ সিনপসিসটা যখন লেখা হচ্ছে বা অবজেক্টিভটা লেখা হচ্ছে, তখন তিনি যাতে কাজটা করতে পারেন বা সেই যাতে কাজটা করতে পারে সেইভাবে যদি একটা সিনপসিস করে একটা কাজের প্ল্যান করা হয়, তাহলে তিনি কিন্তু যেখানে চাকরি করছেন, যে রাজ্যে উনি আছেন এবং যেখানে উনি চাকরি করছেন সেখানে থেকেও কিন্তু উনি কাজটা করতে পারেন, এবং 6 মান্থস অন্তর অন্তর তিনি এসে ধরা যাক মান্থলি প্রেজেন্টেশনটা একদিনের জন্য জাস্ট এসে উনি কাজটাকে প্রেজেন্ট করে উনি চলে গেলেন, এবং তারপরে টাইম টু টাইম যখন ছুটি ছাটা পেল উনি এলেন, এসে কি বলে সেইখানে তখন উনি কীরকম ধরনের প্রোগ্রেস হচ্ছে সেটাকে তিনি মানে হাইলাইট করলেন, ওনার কতটা প্রোগ্রেস হচ্ছে, এবং তিনি কিন্তু নিজের যে ইনস্টিটিউট বা তিনি নিজে যে রাজ্যে আছেন সেখানে তিনি যদি কোনো ইনস্টিটিউটের সঙ্গে মানে অ্যাসোসিয়েটেড হন এবং সেখানে যদি কোনো সুপারভাইজার উনি রাখেন, আমরা কিন্তু উই আর ওপেন টু ইট। সেক্ষেত্রে ইগনুর সঙ্গে সেই পার্টিকুলার ইনস্টিটিউট, যেটা হয়তো সেই রাজ্যের কোনো ইনস্টিটিউট বা কোনো কলেজ বা কোনো বিশ্ববিদ্যালয়, তিনি কিন্তু তার সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে সেখানে সুপারভাইজার রেখেও কিন্তু
পিএইচডি করতে পারেন। এবং সেইভাবেই দুজন যে সুপারভাইজার, অর্থাৎ ইগনুর যে সুপারভাইজার এবং তার মধ্যে একটা মানে সেক্ষেত্রে একটা জয়েন্ট একটা যে পিএইচডি এবং একটা সিনপসিস সেইভাবে লেখা যে দুজনের ইন্টারেস্ট বেস করে একটা সিনপসিস করে এই ছাত্র বা ছাত্রী কিন্তু পিএইচডি করতে পারেন। তো সুতরাং এইভাবে যে অন্যান্য রাজ্যের যে স্টুডেন্ট তারাও কিন্তু ইগনুতে আমাদের কিন্তু রেজিস্ট্রেশন করাতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক হয়তো তারা হয়তো দিল্লি বিশ্ববিদ্যালয়ে গেলে সেখানে হয়তো রাশটা অনেক বেশি, বা জেএনইউতে গেলে সেখানে হয়তো রাশটা অনেক বেশি, কারণ সেখানে ইন্টারনাল স্টুডেন্টস প্রচুর থাকে। আজকে জেএনইউ বা বিএইচইউ বা ইভেন আমি বলবো যে ক্যালকাটা ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটি যে বেঙ্গলের যে ইউনিভার্সিটি, সেখানে ইন্টারনাল স্টুডেন্টসরা থাকে, অর্থাৎ মাস্টার্স যারা করছে। এবং সেক্ষেত্রে ইন্টারনাল স্টুডেন্টসদের কিছু কিছু ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়াই হয়, কারণ তারা যেহেতু 2 বছর ধরে পড়েছে একই সেই বিশ্ববিদ্যালয় সেই ডিপার্টমেন্টে। তো সুতরাং সেখানে একটা সহানুভূতির চোখে বা সহানুভূতির দৃষ্টি নিয়ে তাদেরকে অনেক সময় কনসিডার করা হয়। কিন্তু ইগনুর ক্ষেত্রে এটাই হচ্ছে অ্যাডভান্টেজ, যেহেতু আমাদের বিএসসি এবং এমএসসিতে আমাদের ফেস টু ফেস মোড নয়, সুতরাং আমাদের ইন্টারনাল কিন্তু কোনো স্টুডেন্ট নেই। এরকম নয় যে আমাদের নিজস্ব স্টুডেন্টদের আমরা অগ্রাধিকার দেব, এরকম কোনো ব্যাপার নেই, কারণ আমাদের ট্র্যাডিশনাল যে ফেস টু ফেস মোডে আমাদের বিএসসি বা এমএসসিতে ইন্টারনাল কোনো স্টুডেন্ট থাকছে না। তো সুতরাং এটা অনেক বেশি মানে আক্ষরিক অর্থেই এটা ওপেন। ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়, এটা আক্ষরিক অর্থে এটা মুক্ত, কারণ আমরা বাইরের স্টুডেন্টদের আমরা কনসিডার করছি। এবং সেখানে তারা যদি ভালো হয়, নেট কোয়ালিফাইড হয় এবং তারা যদি যোগ্য হয়, তাহলে কিন্তু তাদেরকে আমরা নিচ্ছি এবং তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি যাতে তারা ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট করতে পারে, যাতে তারা পিএইচডি করে আরও তাদের কেরিয়ারের পথ তাদের আরও যেন মানে উন্নতি হয়, তাদের আরও মসৃণ হয়। তো এইটাই। তো সেই জন্য মানে এই যে আজকে যেটা নিয়ে আমি আলোচনা করছি, এইগুলো কিন্তু খুব কমন প্রশ্ন। আমি যখন কলকাতা ছেড়েছিলাম, যখন আমার আগের যে ইনস্টিটিউট বা আগের যে কলেজ, মানে সেটা যখন আমি ছেড়েছিলাম, তখনও আমাকে অনেকে এই প্রশ্ন করেছিল যে এরপরে আমি পিএইচডি কী করে করাবো বা পিএইচডি রিসার্চটাকে কী করে পার্সু করব। তো সুতরাং আমার মনেও প্রথম দিকে সত্যি কথা বলতে কি কিছু মানে এটা নিয়ে একটু সংশয় ছিল, কিন্তু এখানে আসার পর কিন্তু আমি দেখলাম যে এখানে কিন্তু মানে কোনো রকম অসুবিধার কিন্তু কোনো কারণ নেই, এখানে কিন্তু করাই যায়, চাইলে ইচ্ছে থাকলেই কিন্তু এখানেও করা যায়। হ্যাঁ, তো সুতরাং ভালো ছাত্রছাত্রী যদি আসে তাদের কিন্তু অবশ্যই মানে গুরুত্ব সহকারে তাদেরকে নেওয়া হয় এবং যত্ন নিয়ে যারা আমরা আছি এখানে আমাদের লাইফ সায়েন্সে খুবই ছোট মানে আমাদের ফ্যাকাল্টির সংখ্যা বেশি নয়, ফ্যাকাল্টির সংখ্যা কমই। তো আমরা কিন্তু সবাই এই ব্যাপারে যথেষ্ট উৎসাহী যে মানে রিসার্চ যে ব্যাপারটা, পিএইচডি করানোর যে ব্যাপারটা, সেটা উৎসাহী। এবং এটা আমরা বলে নয়, এটা মানে এর আগেও মানে যারা ছিলেন তারাও কিন্তু প্রত্যেকে তাদের যথাসাধ্য এখানে থেকে তারা কিন্তু করিয়েছেন এবং কোলাবোরেটিভ রিসার্চ ম্যাক্সিমামই তারা কোলাবোরেটিভ রিসার্চ করিয়েছেন এবং অন্যান্য ইনস্টিটিউটের সঙ্গে বিভিন্ন রাজ্যে, শুধু দিল্লি নয়, তারা কিন্তু করিয়েছেন এবং সেই সব ছাত্রছাত্রীও আজকে তারা যথেষ্ট তারা এস্টাবলিশড। তো এইটা হচ্ছে ব্যাপার। তো সুতরাং আমি এই ভিডিওটা আপলোড করে দিলাম ফেসবুকে, আমি আমার ইউটিউব চ্যানেল যেটা সেটাতেও আমি এই ভিডিওটা দিয়ে দেবো। তো আমি চাইবো যে সবাই মানে আপনারা বা তোমরা যারা আমার থেকে বয়সে ছোট ছাত্রছাত্রী যারা, তারাও দেখো এবং তারা অন্তত এই ইনফরমেশনটুকু তোমরা ডিসিমিনেট করো। হ্যাঁ, যে এটা সম্ভব, তোমরা কিন্তু করতে পারো, তোমরা কিন্তু আসতে পারো। এবং অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল থেকে বা কলকাতা থেকে, আমি এখন যেহেতু এখানে আছি, যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বা কলকাতা থেকে তোমরা আগ্রহী থাকো, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো। হ্যাঁ, তোমরা মানে আমি অবশ্যই তোমাদের নিজের স্টেট, অবশ্যই কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের যারা ছেলেমেয়ে তাদের জন্য আমি নিশ্চয়ই মানে আমার যথাসাধ্য করব। তোমাদের যদি উৎসাহ থাকে এবং তোমরা যদি রিসার্চের ব্যাপারে আগ্রহী হও, পিএইচডির জন্য আগ্রহী হও এবং একটু কষ্ট করে যদি অন্তত নেটটা ক্যাটাগরি 3টাও যদি কোয়ালিফাই করে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো, আমি কিন্তু অগ্রাধিকার দেব তোমাদের।
আমার যতটা সম্ভব আমি তোমাদের জন্য করব। ঠিক আছে? তো এরম নয় যে আমি দিল্লি চলে এসেছি বলে আমি নিজের রাজ্যকে ভুলে গেছি বা কলকাতাকে ভুলে গেছি, তা তো নয়। তো তোমরা সেটা যোগাযোগ করো, এবং কলকাতার বাইরেও, পশ্চিমবঙ্গের বাইরেও যদি তোমাদের পরিচিত কেউ থাকে, তোমাদের জানাশোনা বন্ধু-বান্ধব তো অনেকেই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে তোমাদের, তাহলে তাদেরকেও এই যে ইনফরমেশনটা সেটা তোমরা দিতে পারো। এবং আমি একটা ভিডিও পরে হয়তো ইংলিশেও করব, সেটা সর্বভারতীয় লেভেলের জন্য করব, যাতে সবাই জিনিসটা আরও জানতে পারে। তা আপাতত, আর তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে ইমেলও করতে পারো, বা আমাকে ফেসবুকেও লিখতে পারো। হ্যাঁ, যদি কারোর কোনো কোয়েরি থাকে তোমাদের, এবং তোমরা এটাকে আর একটু মানে তোমরা এটাকে ডিসেমিনেট করো, একটু প্রপাগেট করো এই জিনিসটা, যারা হয়তো সত্যি যারা হয়তো খুঁজছে কোনো পজিশন, তারা যাতে মানে তারা যাতে লাভবান হয় আর কি। হ্যাঁ, তো এই বলে আমি শেষ করছি। আর যদি আমার কিছু এরপরে আবার কিছু এই সংক্রান্ত মনে পড়ে, বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা কিন্তু আমাকে, বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কিন্তু ফেসবুকে আমাকে লিখতে পারেন। হ্যাঁ, আর যদি প্রয়োজন হয় আমি আবার একটা ছোটো আরেকটা ভিডিও করে আমি বাকি যে ইনফরমেশানটা হয়তো এক্ষুনি আমার মনে পড়ছে না, সেটা আমি আবার শেয়ার করব। আর ইগনুর স্ট্রাকচার, যেটা বিএসসি এমএসসি স্ট্রাকচার নিয়ে, সেইটা আমি পরে আরেকটা ভিডিও করব, যে কিভাবে ইগনুটা চলে। মানে এটা অনেকেরই ধারণা নেই, এবং আমারও সত্যি কথা বলতে কি, আমি যখন কলকাতায় ছিলাম আমারও এই সম্পর্কে ধারণা ছিল না। হ্যাঁ, যে ইগনুর স্ট্রাকচারটা কীরকম, হ্যাঁ, যে হেডকোয়ার্টারে কী হয়, রিজিওনাল সেন্টারগুলোতে কী হয়, স্টাডি সেন্টারগুলোতে কী হয়, হ্যাঁ, কীভাবে জিনিসটা কন্ট্রোলড হচ্ছে পুরো ব্যাপারটা, এই জিনিসগুলো নিয়ে আমি পরে একটা ভিডিও করব। আপাতত পিএইচডির ভিডিওটাই করলাম। এবং আপ টু ডেটস আমি দেব পিএইচডির, যেরম আবার অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, বা এই বছরে কবে বেরোবে, সেগুলো আমি যেরকম আমি আপডেটস আমি আবার দেবো। তো এই ব্যাপার। তো সবাই ভালো থেকো, এবং আপনারা সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটাকে যাদের সত্যিই প্রয়োজন তাদের একটু কাইন্ডলি শেয়ার করবেন, হ্যাঁ, যাতে তারা ইগনু সম্পর্কে, ইগনুর পিএইচডি সম্পর্কে অন্তত ওয়াকিবহাল যেন হয়, এইটুকু। সবাইকে ধন্যবাদ, এবং সবাই ভালো থাকবেন, বা সবাই ভালো থেকো।